আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ভয়েস ঠিকঠাক? আচ্ছা, আমরা রাসায়নিক পরিবর্তন নিয়ে একটু আলোচনা করব। উম, আজকের রাসায়নিক পরিবর্তনের যে ক্লাসটা, এটা রাসায়নিক পরিবর্তনের যে বিষয়টা সেটা আমরা একটু দেখবো যে এখানে আসলে কোন টাইপের ম্যাথমেটিক্স আসে বা কোন টাইপের আমরা হচ্ছে আহ, আলহামদুলিল্লাহ মরি নাই, এখনো বাইচে আছি। মরে যাইতে পারি যে কোনো সময় আর কি, যে অবস্থা শরীরের। আচ্ছা, কোন কোন টপিকস গুলো নিয়ে আলোচনা করব, কোন কোন টপিকসের সিকিউ আসে সেই জিনিসগুলো আমরা আগে একটু দেখব। সিকিউ টপিকস যদি আমরা একটু দেখি, সিকিউ টপিকস গুলো যদি আমরা একটু দেখতে চাই, সিকিউ টপিকস গুলা মোস্ট প্রবাবলি এইটা কিছু পোর্শন থেকে আসে, কিছু পোর্শন থেকে আসে, আবার কিছু পোর্শন থেকে আসেও না। প্রত্যেকবারই একই কোশ্চিনই হয়, আবার কোনো সময় খুব বেশি হার্ড হয়ে যায়, সেই জিনিসটা একটু দেখতে হবে। সিকিউ টপিক্সের প্রথম যে জিনিসটা যেটা আসার সম্ভাবনা অনেক বেশি সেটা হচ্ছে গ্রিন কেমিস্ট্রি থেকে। গ্রিন কেমিস্ট্রি থেকে গ্রিন কেমিস্ট্রি থেকে এবার আসতে পারে হচ্ছে তোমার অ্যাটম ইকোনমি। অ্যাটম ইকোনমিটা আসতে পারে, ইম্পর্টেন্ট। অ্যাটম ইকোনমি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। ঠিক আছে, অ্যাটম ইকোনমি খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে যেটা আসতে পারে, আমাদের 11টার সময় কিন্তু আরেকটা লেকচার আপলোড হয়ে গিয়েছে, তোমরা এটা লেকচারটা দেখে নিবা। আমাদের ওই সেকেন্ড পেপারের লেকচার আপলোড হয়ে গিয়েছে। আচ্ছা, গ্রিন কেমিস্ট্রি থেকে অ্যাটম ইকোনমি আসতে পারে। এছাড়া এই জায়গাটাতে প্রভাবকের প্রভাবকের আমি যেগুলা যেগুলা বলে দিচ্ছি এগুলো আসতে পারে, এগুলো আসার সম্ভাবনা অনেক বেশি। প্রভাবকের ক্রিয়া কৌশল, প্রভাবকের ক্রিয়া কৌশল, কি কি প্রভাবকের ক্রিয়া কৌশল এই জিনিসটা একটু পড়বা। সমসত্ব প্রভাবকের ক্ষেত্রে কোনটি, সমসত্ব প্রভাবকের জন্য কোনটি ক্রিয়া কৌশল, আর অসমসত্ব প্রভাবকের জন্য, অসমসত্ব প্রভাবকের জন্য ক্রিয়া কৌশল। এই অসমসত্ব এবং সমসত্ব প্রভাবকের ক্রিয়া কৌশলগুলা মাস্ট বি আলোচনা করবা, মানে একবার হইলেও দেখে যাবা। সিকিউ টপিকস গুলো আমি বারবার বলে দিচ্ছি। এরপরে কেসি, কেপি এর রাশিমালা, এর রাশিমালা প্রতিপাদন, রাশিমালা প্রতিপাদন, প্রতিপাদন। আমি আবারও বলতেছি, এই দুইটা টপিকস এখন পর্যন্ত বোর্ডে আসে নাই, বাট এবার আসতে পারে। কারণ এই জায়গায় শুধু ঢাকা বোর্ড যে আছে সেরকম না, এখানে দিনাজপুর বোর্ড আছো, যেমন রাজশাহী বোর্ড আছো, কুমিল্লা বোর্ড আছো। কুমিল্লা বোর্ড এই দুইটা মাস্ট বি দেখে যাবা, প্রভাবকের ক্রিয়া কৌশল। ঠিক আছে, আহ, কুমিল্লা বোর্ড আছো, যশোর বোর্ড আছো, এরা আসলে খুব হাই লেভেলের বোর্ড, তো এদেরকে আসলে ভয় লাগে। আহ, আসলেই টাফ। আর যদি দিনাজপুর বোর্ডে যারা থাকো, আমার বোর্ডের হিসাবটা হচ্ছে এরকম, দিনাজপুর বোর্ড কোনো একটা সাবজেক্ট বা দুইটা সাবজেক্টে কিন্তু প্যারা দিয়ে দেয়। এখন কোনটাতে দিবে সেটা আল্লাহ নোস। আচ্ছা, এরপরে কেসিকেপি এর রাশিমালা নির্ণয় করবা, অসওয়ার্ল্ডের লঘুকরণ সূত্র। এটা প্রায়ই আসে, প্রায় আসে বলতে এখনো করাবো। অসওয়ার্ল্ডের লঘুকরণ সূত্র, লঘুকরণ সূত্র। এরপরে কে এ, কে বি, কে ডাব্লিউ রিলেটেড ম্যাথগুলা, কে ডাব্লিউ রিলেটেড ম্যাথগুলা। আচ্ছা, আজকে কেউ থাকবে না আমি জানি, আজকেও। আচ্ছা, এরপরে চলে আসি আম, তোমার পিএইচ রিলেটেড ম্যাথ। এগুলা কমন পার্ট, পিএইচ রিলেটেড ম্যাথটা হচ্ছে কমন পার্ট, বা কে এ, কে বি, কে বি এগুলা রিলেটেড কমন পার্ট। আরেকটা হচ্ছে বাফার। আচ্ছা, এই বাফারের মধ্যে বাফারের ম্যাথ আসে। আরেকটা জিনিস পড়ে যাবা, রক্তের বাফারের ক্রিয়া কৌশল, এই জিনিসটা পড়ে যাবা।
রক্তের বাফারের ক্রিয়াকৌশল, রক্তের বাফার এর ক্রিয়াকৌশল। এই জিনিসটা পড়বা, ঠিক আছে? আচ্ছা, এই টপিকসগুলা কাভার করলে আশা করি এই চ্যাপ্টার থেকে ইনশাল্লাহ তুমি এক সেট কোশ্চিন কমন পাবা। এই টপিকসগুলো যদি তুমি কাভার করে যাও ইনশাল্লাহ এই চ্যাপ্টার থেকে তুমি এক সেট ফুল সেট একটা কোশ্চিন কমন পাবা, ফুল সেট একটা কোশ্চিন কমন পাবা। টপিকসগুলো অবশ্যই অবশ্যই ইম্পর্টেন্ট, টপিকসগুলো কাভার করতে হবে। টপিকস যদি তুমি কাভার না করো সেই ক্ষেত্রে তোমার দেখা যাবে যে প্রভাবকের ক্রিয়াকৌশল যদি বাই এনি চান্স দিয়ে দেয় তখন তুমি পারবা না। তারপরে এই রক্তের বাফারের ক্রিয়াকৌশল যদি না পড়ে যাও দেখা যাবে যে এটা লিখতেই পারবা না, কারণ রক্তের বাফারের ক্রিয়াকৌশল শুধুমাত্র বাইকার্বনেট বাফারটা পড়লেই হবে। বাইকার্বনেট বাফার, বাইকার্বনেট বাফারের ক্রিয়াকৌশলটা পড়লেই হবে, বাইকার্বনেট বাফারের ক্রিয়াকৌশলটা পড়লেই হবে, ঠিক আছে? সো এই জিনিসগুলো মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট হট টপিক ফ্রম দিস চ্যাপ্টার। চলে আসো, আমরা মোটামুটিভাবে টপিকসগুলো দেখে ফেলছি। আচ্ছা, আমি এইবার হয়তো তোমাকে টপিকসগুলো খুব সহজভাবে দেখাই দিচ্ছি, বাট এরপরে যেই 26-এর জন্য যে প্রোগ্রাম রান হবে এখানে আগে থিওরি বোঝানো হবে, দেন আমরা প্রশ্নে যাব ইনশাল্লাহ। আগে থিওরি দেন প্রশ্ন, একটু আগে প্রোগ্রামটা চালু করতে হবে এই আর কি। আচ্ছা, বলা হয়েছে উদ্দীপকের প্রথম পাত্রের পিএইচ। আচ্ছা, প্রথম পাত্র দেয়া আছে হচ্ছে 60 ml আর এত এম, এটা হচ্ছে আমার ভি এর মান দেয়া আছে আর এখানে হচ্ছে আমার এস এর মান দেয়া আছে। আচ্ছা, খুব ঠান্ডা মাথায় বুঝো। এইচে একটা কি বলা হয়েছে? এইচে একটা বলা হয়েছে জৈব অ্যাসিড। জৈব অ্যাসিডগুলো স্ট্রং হয় না উইক হয় বলো তো? জৈব অ্যাসিডগুলো স্ট্রং হয় না উইক হয়? এগুলা সাধারণত দেখা যায় যে জৈব অ্যাসিডগুলো সাধারণত উইক হয়, উইক অর্গানিক অ্যাসিড বলা হয়, এই জন্য এগুলোকে বলা হয় উইক অর্গানিক অ্যাসিড। কে এ হচ্ছে অ্যাসিড কনস্ট্যান্ট, অ্যাসিডের বিয়োজন ধ্রুবক। এই যে এ দিয়ে বোঝানো হয় অ্যাসিড, অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, ঠিক আছে? অ্যাসিডের বিয়োজন ধ্রুবক। অ্যাসিডের বিয়োজন ধ্রুবক। আচ্ছা, এখানে এম বলা হয়েছে, এম এর পারমাণবিক সংখ্যা 19, তার মানে এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড। ইটস ওকে, আমরা এখানে পেপারগুলোতে চলে আসি। বলা হয়েছে পিএইচ গণনা করো। আচ্ছা, পিএইচ এর যে হিসাবটা, পিএইচ এর আমরা সূত্র কি জানি? পিএইচ ইজ ইকুয়াল টু, ডিরেক্টলিও তুমি করতে পারো, পিএইচ ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস লগ অফ ইএইচ প্লাস, এটা আমরা জানি তাই কি না? পিএইচ ইকুয়াল টু কি জানি? এটা ইকুয়াল টু আমরা জানি হচ্ছে মাইনাস লগ অফ আলফা সি, এইটাও আমরা জানি। এই আলফা সিটা হয় তখনই যখন উইক অর্গানিক অ্যাসিড থাকে, উইক অর্গানিক অ্যাসিড যখন কাজ করে তখন আমরা এই আলফা সিটা ব্যবহার করে থাকি। তো তুমি ডিরেক্টলি এখানে করতে পারো মাইনাস লগ অফ আলফা সি, বাট আমার মনে হয় যেহেতু 3 মার্কসের প্রশ্ন এটা ভেঙে করো। তো প্রথমেই আমি বলি যে এটা হচ্ছে উইক অর্গানিক অ্যাসিড, তাহলে উইক অর্গানিক অ্যাসিড তার মানে এটা হচ্ছে উভমুখী বিক্রিয়া হবে, তার মানে এটা পুরাটাই একসাথে ভাঙবে না, প্লাস এ মাইনাস। উইক অর্গানিক অ্যাসিডগুলো কখনোই পুরাটাই ভাঙে যায় না, কথাগুলো বুঝবা। এখন টি ইকুয়াল টু যদি 0 সময়ে ধরি, কথাগুলো বুঝবা। টি ইকুয়াল টু 0 সময়ে এটা হচ্ছে ছিল সি, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 0। আচ্ছা ভাইয়া, এখানে সি না ধরে আমি 1 ধরতে পারতাম না? পারতাম, কিন্তু সি হচ্ছে এখানে কনসেন্ট্রেশন, এই যে ঘনমাত্রাটা দেয়া আছে না, এই ঘনমাত্রাটা, ঠিক আছে? এই ঘনমাত্রাটা সি দিয়ে আমরা প্রকাশ করতেছি। চলে আসো, টি ইকুয়াল টু টি সময়ের জন্য, টি ইকুয়াল টু টি সময়ের জন্য, তাহলে এটা কি হবে? সি মাইনাস আলফা সি। আলফা সি পরিমাণ ভেঙে গিয়েছে, এটা আলফা সি পরিমাণ গড়ছে, এটাও আলফা সি পরিমাণ গড়ছে। খুব ঠান্ডা মাথায় বুঝো, এখান থেকে কমন নিলে আসবে 1 মাইনাস আলফা ইন্টু হচ্ছে সি, এখানে আলফা সি, এখানেও আলফা সি। খুবই ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। এখন যদি এই জায়গাটাতে আমরা এখানে প্রকাশ করি কে এ ইজ ইকুয়াল টু, উপরে কি হবে? উপরে হবে হচ্ছে এইচ প্লাস উৎপাদের ঘনমাত্রা মাইনাস বিক্রিয়কের ঘনমাত্রা। আমি আবারও বলতেছি, এখানে ঘনমাত্রাগুলো হবে বিক্রিয়কের ঘনমাত্রা, তার মানে এইচ এ। খুবই ঠান্ডা মাথায় বুঝো, সবাই চলে যাও, সমস্যা নাই। ক্লাস হবে, ক্লাস একটা না বারবার হবে। তোমরাই করো ক্লাসগুলা, ইউটিউবে তোমাদের ক্লাসগুলাই তোমরাই করো, দেখা যায়, বোঝা যায়।
আচ্ছা দেখো, এইটা হচ্ছে এই যে যে সূত্রটা অনুপাতে হয়েছে, এই যে তোমরা এটা যেটা দেখলা যে উপরে বিক্রিয়কের ঘনমাত্রা, উৎপাদের ঘনমাত্রা, নিচে বিক্রিয়কের ঘন, এটা হচ্ছে ভর ক্রিয়ার সূত্র অনুপাতে হয়। ভর ক্রিয়ার সূত্র অনুযায়ী হয়। আচ্ছা, এখন আহ, কথাটা বুঝো। এখন যদি কে এর মানটা তুমি নির্ণয় করো, এখানে কে ইজ ইকুয়াল টু, তাহলে এখান থেকে কি আসবে? কে ইজ ইকুয়াল উপরে হচ্ছে আলফা স্কোয়ার সি স্কোয়ার, নিচে হচ্ছে 1 - আলফা ইন্টু হচ্ছে সি। তাহলে যেহেতু এটা খুবই কম পরিমাণে বিয়োজিত হয়, খুব ঠান্ডা মাথায় বুঝো, কম পরিমাণে বিয়োজিত হয়, তাহলে আমরা এটা লিখতে পারি না 1 - আলফা ইজ ইকুইভ্যালেন্স টু 1, 1-এর কাছাকাছি, যেহেতু খুব কম পরিমাণে ভেঙে যায়, যেহেতু এটা কি উইক অর্গানিক অ্যাসিড। আচ্ছা, এখন চলে আসো এখানে যে কে এর মানটা, কে ইজ ইকুয়াল টু, তাহলে এই সি কাটা, তাই না? এখানে সি থাকতেছে, তার মানে এখানে কি আলফা স্কোয়ার সি ডিভাইডেড বাই নিচে 1। তার মানে এখানে কি হচ্ছে, খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো, কে এ ইজ ইকুয়াল টু আসতেছে হচ্ছে আলফা স্কোয়ার সি। এখানে পুরাটাই অসওয়াল্ডের যে লঘুকরণ সূত্রটা, সেটাই আমরা এখানে প্রুফ করতেছি। ঠিক আছে, এখন দেখো এই জায়গাটাতে তোমার আলফা ইকুয়াল টু কত আসে? তাহলে এই জায়গায় কত আসে? আলফা ইজ ইকুয়াল টু রুট ওভার কে এ ডিভাইডেড বাই সি। এখন দেখো এই যে আলফা ইকুয়াল টু রুট ওভার কে ডিভাইডেড বাই সি, তাহলে এখানে আলফার মানটা পায়ে যাচ্ছ। তাহলে এই যে পিএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগ অফ এইচ প্লাস, এইচ প্লাস মানে কি আলফা সি, এইচ প্লাস মানে কি আলফা সি। এই যে আলফা সি পরিমাণটা যে এখানে আছে, এই যে দেখো আলফা সি পরিমাণটা যে এই জায়গাটাতে আছে, ঠিক আছে? এই জায়গাটা নিয়ে বুঝবা ভালো মতো। আচ্ছা, এখন দেখো এই যে আলফার পরিমাণটা, এখানে আলফা কত আসে? রুট ওভার কে বাই সি। এখানে কে এর মান কত ছিল? রুট ওভার ছিল হচ্ছে 1.8 ইন্টু 10⁻⁻4 ডিভাইডেড বাই সি এর মান কত ভাইয়া? এখানে সি এর মান হচ্ছে 0.2। তার মানে এখানে আলফার মানটা আসবে হচ্ছে 6 ইন্টু 10⁻³ এম। ঠিক আছে, এইখান থেকে তুমি আলফার মানটা পেয়ে গেলা, কথাটা বুঝছো? তোমরা খালি বলো যে ভাইয়া ক্লাসটা নেন, হ্যাঁ, কিন্তু আলটিমেটলি তোমরা কোনো ক্লাসই করো না, তোমরা কেউই ক্লাসটা করো না। আচ্ছা, এখন দেখো তাহলে এইখানে আমি পিএইচ ইজ ইকুয়াল টু ডিরেক্টলি বসাইতে পারি মাইনাস লগ অফ আলফা সি। তাহলে এখানে তুমি বসাও মাইনাস লগ অফ আলফা সি এর মান কত? আলফার মান কত? 6 × 10⁻³ ইন্টু হচ্ছে সি এর মান হচ্ছে 0.2। তার মানে এখান থেকে পিএইচটা আসবে হচ্ছে কত? পিএইচটা আসবে কত? আচ্ছা, এইখানে মনে হয় এটা ভুল লিখছি আমি, একটু বোঝার চেষ্টা করো। এইটা এইটা হবে না, এটা হবে না, এটা হবে না, এটা এখানে হবে না। ওয়েট, এটা ক্যালকুলেশনটা ভুল হয়েছে, ক্যালকুলেশনটা ভুল হয়েছে। দেখো এখানে যে আলফার মানটা আসবে সেটা হবে কত? 0.03, 0.03, এটা ক্যালকুলেশনটা। আর এইখানে তুমি করবা 0.03 ইন্টু 0.2, এখানে আসবে হচ্ছে তোমার পুরাটাই ক্যালকুলেশন করো, এটা পিএইচ আসবে হচ্ছে 2.221, এইটা আসবে 2.221, এটা আসবে হচ্ছে তোমার আলফার মানটা। ঠিক আছে, সো এই জিনিসটা একটু ভালো মতো করতে হবে। এই জিনিসটা তুমি যদি ভালো মতো করো, সেই ইজিলি তুমি পারবা। ঠিক আছে, এই ইজিলি পারবা। এটা একটু দেখি তাও ক্যালকুলেশনটা ভুল হইলো নাকি। অবশ্যই নাই ক্যালকুলেটর, মেইন কথা এটা, ক্যালকুলেটর নিয়ে আসতে হবে। ওয়ান, একটু দাঁড়াও। রুট ওভার কত আছে? আচ্ছা, আগে এটা করে নেই। 1.8 ইন্টু 10⁻⁻4, 10⁻⁻4 divided by 0.2 পয়েন্ট, রুট ওভার
√0.123 0.03, হ্যাঁ ঠিক আছে, এটা আসবে, ঠিক আছে। তারপরে দেখি মাইনাস লগ অফ, এই অ্যান্সারটা একটু মিলাই নেই, মাইনাস লগ অফ 0.03 ইন্টু 0.2, হ্যাঁ 2.221, ঠিক আছে, এটা এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার, এটা হচ্ছে পিএইচ। আচ্ছা ভাইয়া এটা কি ডিরেক্টলি করা যায় না? হ্যাঁ করা যায়। এই যে আলফা সি, √ওভার কে বাই সি, এইটা হচ্ছে আলফার মান, কথা বুঝছো, √ওভার কে বাই সি, এখানে হচ্ছে কে এ ইজ ইকুয়াল টু হচ্ছে আলফা স্কোয়ার সি, এইখান থেকে তুমি ভাঙে এই জায়গায়ও মানটা বসাইতে পারবা, এই জায়গায়ও মানটা বসাইতে পারবা, ঠিক আছে। আলফার মানটা বসাই দিয়ে, আলফার মানটা বসাই দিয়ে এটা হবে। দেখো কিভাবে করে, আমি একটু দেখাই দেই। পিএইচ এর মানটা দেখো কিভাবে করে, যদি তুমি একবারে করতে চাও যে ভাই আমি একবারে যদি করতে চাই, পারবো না? হ্যাঁ পারবা, অবশ্যই পারবা। দেখো তাহলে আমরা যদি এটা দেখি যে আলফা সি যেটা আছে, আলফা সি আমরা বসাই এখানে, যে আলফা সি, আলফার মানটা এখানে কি পাইছি, √ওভার কে বাই সি, √ওভার কে এ বাই সি ইন্টু হচ্ছে কত, সি। তাহলে দেখো এখানে √ওভার কে এ বাই সি ইন্টু √সি হোল স্কোয়ার, তার মানে এই সি কাটা গেলে এটা এখানে থাকবে √সি, তার মানে √ওভার কে এ ইন্টু সি, তার মানে √ওভার কে ইন্টু সি। দ্যাট মিনস তুমি এই যে পিএইচ এর যে মানটা, এই পিএইচ এর যে মানটা, এই পিএইচ এর মানটা তুমি এইভাবেও লিখতে পারো, মাইনাস লগ অফ √ওভার কে এ ইন্টু সি। এইটাও তোমার একটা হচ্ছে সূত্র, এইটাও একটা সূত্র, কথা বুঝতে পারছো, এটাও একটা সূত্র। তো এই জিনিসটাও তুমি করতে পারো, কথা বুঝছো, এই জিনিসটাও তুমি করতে পারো, এই জিনিসটা কিন্তু ইজি আছে। তুমি যদি এই জিনিসটা ইজিলি তুমি হ্যান্ডেল করতে পারো, সেই জিনিসটা তুমি একবারেও করতে পারবা, ঠিক আছে, একবারেও করতে পারবা। √ওভার কে এ সি, √ওভার কে এ সি এইটা দিয়েও করা যায় পিএইচ এর মানটা। আমি তো এখানে ভেঙে ভেঙে করাইলাম কারণ এটা 3 মার্কসের একটা প্রশ্ন, দ্যাটস ওয়াই এটা ভেঙে ভেঙে করাইছি, ঠিক আছে। ওকে, পরের প্রশ্নে চলে আসি। আচ্ছা, প্রথমেই বলা হয়েছে যে 1 ও 2 নং পাত্রের মিশ্রিত দ্রবণে সামান্য পরিমাণে ক্ষার যোগ করলে পিএইচ পরিবর্তন হবে কি? আচ্ছা, প্রথমেই দেখি যে 1 এবং 2 নং পাত্রটা আসলে ক্ষার যোগ করলে সামান্য পিএইচ, দেখো প্রথমে চলে আসি উইক অ্যাসিড, উইক অ্যাসিড, আরেকটা হচ্ছে এটা হচ্ছে স্ট্রং বেস, কথা বুঝো, উইক অ্যাসিড স্ট্রং বেস, তার মানে এটা বোঝার চেষ্টা করবা, উইক অ্যাসিড প্লাস স্ট্রং বেস, স্ট্রং বেস, স্ট্রং বেস, উইক অ্যাসিড স্ট্রং বেসের যে কম্বিনেশনে যে সল্টটা উৎপন্ন হয়, এই সল্টটা, এই উইক অ্যাসিড এবং এই সল্টটা তোমার কম্বিনেশনেই তৈরি হচ্ছে আমার অ্যাসিড বাফার, অ্যাসিড বাফার। আচ্ছা, খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। তার মানে দেখো এখানে উইক অ্যাসিড আছে আর এখানে স্ট্রং বেস। কিভাবে স্ট্রং বেস বুঝলাম? কারণ এই যে এম যে যৌগটা আছে, এম এর পারমাণবিক ভর হচ্ছে 19, তার মানে এটা পটাশিয়াম হাইড্রক্সাইড। দাঁড়াও, তো সমস্যা হচ্ছে আমার, বসে থাকতেই সমস্যা হচ্ছে, বুঝছো, অসুস্থ থাকলে যা হয় আর কি। তো চলে আসো, এইটা হচ্ছে পটাশিয়াম হাইড্রক্সাইড, পটাশিয়াম হাইড্রক্সাইড স্ট্রং বেস। আচ্ছা, খুব ভালো কথা। এখন বলছে 1 ও 2 নং পাত্রের মিশ্রিত পাত্রে সামান্য পরিমাণে ক্ষার যোগ করলে, যেহেতু এটা একটা বাফার দ্রবণ, বাফার দ্রবণে সামান্য পরিমাণে যদি ক্ষার যোগ করো, ক্ষার যোগ করলে পিএইচ এর মানে কোনো পরিবর্তন হবে না, পিএইচ এর কোনো পরিবর্তন হবে না, পিএইচ এর পরিবর্তন হবে না, পিএইচ এর পরিবর্তন হবে না, পিএইচ এর পরিবর্তন হবে না। যদি বলো যে ভাইয়া কেন পিএইচ এর পরিবর্তন হবে না, কারণ বাফার দ্রবণে সামান্য পরিমাণে অ্যাসিড অথবা ক্ষার যদি যোগ করো, সেই ক্ষেত্রে সাধারণত পিএইচ এর পরিবর্তন হয় না, ঠিক আছে, পিএইচ এর পরিবর্তন হয় না। এখন এইখানে প্রশ্ন হচ্ছে ভাইয়া এই জায়গাটাতে বেশিরভাগ গাইড বইয়ে দেখবা যে এই জায়গায় মিশ্রিত দ্রবণের প্রকৃতিটা আগে নির্ণয় করে দেয়, মিশ্রিত দ্রবণের প্রকৃতিটা নির্ণয় করে, মিশ্রিত দ্রবণের প্রকৃতি নির্ণয় করে। আমার কাছে এইটার খুব একটা লজিক্যাল ব্যাখ্যা নাই যে মিশ্রিত দ্রবণে কেন প্রকৃতি নির্ণয় করতে হবে। এখানে প্রকৃতি নির্ণয় করার মানে
মিনিংটাই আমি বুঝতেছি না যে কেন প্রকৃতিটা নির্ণয় করছে। তো ঠিক আছে, এটা একটা মিনিং আসতে পারে এরকম যে ওইটা আসলে অ্যাসিড বাফার না বেসিক বাফার, সেই জিনিসটা আমরা একটু দেখি। ঠিক আছে, যে অম্লীয় যদি এক্সট্রা থাকে তাহলে সেই ক্ষেত্রে সেটাকে আমরা অ্যাসিড বাফার বলবো। ঠিক আছে, সেই জিনিসটা আমরা একটু দেখি। তো প্রকৃতি নির্ণয় করার ম্যাথগুলোর ক্ষেত্রে খুবই সহজ, সবগুলাকে 1 মোলারে কনভার্ট করবা। সো এইচ এর জন্য কথা বুঝো 60 ml 0.2 m HA is equivalent to 16 to 0.2 কত আসে দেখো তো, 16 to 0.2 তাহলে 12 ml 1 m HA। সেম ভাবে তুমি হচ্ছে এই জায়গাটাতে করতে পারো MOH এর জন্য। MOH এর জন্য তোমার এখানে আসবে হচ্ছে কত 40 ml, এটা কত m 0.2 m, এটাও 40 ml 0.2 m MOH is equivalent to 40 into 0.2 sorry 40 into 0.28, তাহলে 8 ml 1 m HA, সরি HA বলি MOH। তাহলে এখন দুইটা রিয়াকশন করো, HA প্লাস MOH পটাশিয়াম হাইড্রোক্সাইড, তাহলে কি আসবে MA প্লাস হচ্ছে কি MA প্লাস হচ্ছে H2O। আচ্ছা, খুব ভালো কথা, এইটাও 1 মোল বিক্রিয়া করছে, এটাও 1 মোল বিক্রিয়া করছে, তার মানে 1 মোল HA is equivalent to 1 mole of MOH। অতএব আমরা এখন দেখি যে এখানে 8 মোলের সাথে তাহলে 8 মোল এইচে বিক্রিয়া করবে, যেহেতু দুইটাই সেম মোল, সেহেতু আমি এইটাকে ঠিক উল্টাই লিখবো যে 1 মোল অফ, যেটা ছোট সেটা বাম পাশে লিখবো, MOH is equivalent to 1 মোল অফ HA। তার মানে তুমি এখানে লিখতে পারো 8 ml 1 m HA is equivalent to 8 ml 1 m HA। তাহলে 8 ml সরি এখানে MOH হবে, এখানে MOH হবে। তাহলে দেখো 8 ml 1 m MOH এর সাথে 8 ml 1 m HA রিঅ্যাকশন করছে, তার মানে এই HA এক্সট্রা কতটুকু আছে সেটা দেখি। HA তাহলে কি থাকতেছে, এক্সট্রা থাকে যাচ্ছে না, HA এক্সট্রা থাকতেছে, তার মানে এখানে এক্সট্রা অ্যাসিড, HA কি অ্যাসিড না, এক্সট্রা অ্যাসিড তোমার আসতেছে কত 4 ml 1 m। এটা হচ্ছে এক্সট্রা অ্যাসিড, যেহেতু এক্সট্রা অ্যাসিড সেই ক্ষেত্রে অ্যাসিডীয় বা অম্লীয় দ্রবণ, এটাকে আমরা বলতে পারি অ্যাসিড বাফার। এখানে অম্লীয় দ্রবণ আছে, তাহলে এক্সট্রা অম্লীয় দ্রবণ এটা, এবং এটাকে আমরা অ্যাসিড বাফার বলতে পারি, অ্যাসিড বাফার। আচ্ছা, সো এখন এই বাফারটার ক্রিয়া কৌশলটা জাস্ট ব্যাখ্যা করলেই তুমি ইজিলি এটা তুমি মানে সলভ করে দিতে পারবা। এখন আসি বাফারের ক্রিয়া কৌশলটা ব্যাখ্যা করি। আচ্ছা, তো দেখো প্রথমেই চলে আসি HA, এটা হচ্ছে অ্যাসিড, আর অ্যাসিডের যে কনজুগেট যে বেসটা আছে বা যেটাকে আমরা সল্ট বলতেছি, সেটা মিলেই কিন্তু বাফারটা হয়। তো এটা হচ্ছে উইক অ্যাসিড, তার মানে এটা ভাঙবে না পুরোপুরি, এটা এই জন্য আমরা উভমুখী বিক্রিয়া দিচ্ছি, উভমুখী চিহ্ন দিচ্ছি প্লাস A মাইনাস। আর এইখানে যে কনজুগেট যে কনজুগেট যে বেসটা আছে, কনজুগেট বেস হচ্ছে MA, তার মানে কনজুগেট বেস MA, উইক অ্যাসিডের যে কনজুগেট বেসটা থাকে সেটা স্ট্রং হয়, তার মানে এটা পুরোটাই ভেঙে যাবে, তার মানে M প্লাস প্লাস হচ্ছে A মাইনাস। কথাগুলো বুঝবা। যদি তুমি এই জায়গা থেকে অ্যাসিড যোগ করো, আবারও বলি, যদি তুমি এই জায়গা থেকে অ্যাসিড যোগ করো, অ্যাসিড যোগ করে কি করবে, এই অ্যাসিডটা A মাইনাসের সাথে বিক্রিয়া করে HA ফর্ম করবে, যেটা অবিয়োজিত অবস্থায় থাকবে। এটা কি থাকবে, অবিয়োজিত অবস্থায় থাকবে, এবং এই যে এটা ভেঙে যাচ্ছে না, এই ভেঙে যাওয়ার যে ঘাটতিটা, এই ঘাটতিটা পূরণ করবে। এটা হচ্ছে অবিয়োজিত অবস্থায় থাকবে, অবিয়োজিত থাকবে।
এবং এই যে ভেঙে যাচ্ছে এর ঘাটতিটা পূরণ করবে। আবার যদি তুমি OH দাও, ভাইয়া OH দিলে কি করবে জানো, এই OH-টা করবে কি, এই H+ এর সাথে মিশে যায় সে পানি তৈরি করবে। ঠিক আছে, তার মানে এই পানি তো নিউট্রাল কম্পাউন্ড, ঠিক আছে, সে তো পিএইচ এর যে পিএইচ এর পরিবর্তনে সে তো কোনো একটা ভূমিকা পালন করছে না। দ্যাট মিনস এটা যখন ভেঙে যাবে, এখানে তুমি সামান্য পরিমাণে যখন ক্ষার যোগ করবা, সামান্য পরিমাণে ক্ষার যোগ করলে সে কি করে পানি উৎপন্ন করবে। ঠিক আছে, তার মানে এই যে মেকানিজমের মাধ্যমে বুঝতে পারতেছে, এটা ভেঙে যাচ্ছে, এটা আবার গড়তেছে, এটা আবার অবিয়োজিত অবস্থায় থাকতেছে, তার মানে ওই যে কম্পাউন্ডটার অ্যাসিড যে বাফারটা, এটা কিন্তু এটার পিএইচ কিন্তু <7 হবে, <7 হবে, কারণ কি এটা অম্লীয় বাফার। তো এখন কথা হচ্ছে এই যে বাফারের যে পিএইচটা সেটা কি থাকবে, এই যে এই মেকানিজমের জন্য এই বাফারের পিএইচটা কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। এই পিএইচটা কি থাকবে, পিএইচ কনস্ট্যান্ট থাকবে, পিএইচটা চেঞ্জ হবে না। তুমি সামান্য পরিমাণে বেস ইউজ করো, সামান্য পরিমাণে অ্যাসিড ইউজ করো, এটা কোনো সমস্যা নাই। কথা বুঝতে পারছো? কথা বুঝতে পারছো? কেউ তো দেখতেছো না মনে হয়। কেউ দেখতেছো কি? আচ্ছা, কেউ দেখতেছে না। আচ্ছা, তার মানে আমি ধরে নিলাম এটা বুঝতে পারছো। তাহলে কিভাবে কিভাবে এটা মেকানিজমটা হয় বা কিভাবে ম্যাথটা করবা বুঝতে পারছো? খুবই ইজিলি ম্যাথটা করা যায়, খুবই ইজিলি ম্যাথটা করা যায়। ঠিক আছে, এইভাবেই তুমি পিএইচটা, এই সামান্য পরিমাণে ক্ষার যোগ করলে যে পিএইচটা যে নিউট্রাল থাকে বা পিএইচটা যে কনস্ট্যান্ট থাকে, সেটা এই মেকানিজমের মাধ্যমে ব্যাখ্যা করতে পারবা। এবং এর পিএইচটা সাধারণত <7 হবে এবং ওইটাই কনস্ট্যান্ট থাকবে। OH মিশাইলেও এখানে তোমার পিএইচ এর কোনো চেঞ্জ হবে না বা পিএইচটা বেড়ে যাবে না। কথা বুঝতে পারছো? তোমরা কেউ দেখছো না কেন, আমি এটা বুঝলাম না। ক্লাস কি খারাপ লাগছে নাকি স্মার্ট বোর্ড নাই দেখে? এটা খুবই খারাপ, সত্যি কথা, খুবই খারাপ। তোমাদের এই জেনারেশনটা মানে এত চাকচিক্যে এত পছন্দ করো, তুমি বিশ্বাস করো, তুমি, আমি তোমাকে একটা, তুমি আমাকে হয়তো এই কথাটা বললে তুমি কাট করতে পারো, কাট করো, সমস্যা নেই। শিক্ষার জন্য কোনো ইনস্ট্রুমেন্ট লাগে না, এটা কি মানো? যারা শিখতে চায়, হ্যাঁ আমি জানি আমার থেকে অনেক ভালো ভালো টিচার আছে, আমি অবশ্যই তাদেরকে রেসপেক্ট করি। যারা শিখতে চায় এদের জন্য কোনো ইনস্ট্রুমেন্ট লাগে না। যারা শিখতে চায় এদের জন্য শুধুমাত্র ডেডিকেশনটা লাগে। বলতে পারো ভাইয়া এ কত সৃজনশীল আসছে, কত ইউটিউবে ভিডিও আছে, আমি ভেঙে ভেঙে করানোর চেষ্টা করি, আমি একটা নিয়মে করানোর চেষ্টা করি, এটা হচ্ছে আমি করাই। ঠিক আছে, আমি জানি তোমার হয়তো আমার কথা পছন্দ হচ্ছে না, বা তোমার হয়তো এইটা মনে হচ্ছে যে আচ্ছা এই ছোট গ্রুপে এটা করে কি হবে। এটা হতে পারে, মনে হতে পারে। আমি আবারও বলতেছি, সব থেকে বেশি আবেগী স্টুডেন্ট হচ্ছে এই এইচএসসি স্টুডেন্টরা, বিলিভ মি অর নট, এর প্রচন্ড আবেগী। ঠিক আছে, মানে চাকচিক্য প্রাধান্যটা এত বেশি হয়ে গেছে যে আলটিমেটলি যদি তুমি গুলায় খাওয়ায় দাও, তুমি একটা খুব ভালো মতো কন্টেন্ট দিচ্ছ, সেই কন্টেন্টটাকে গুলায় খাওয়ায় দিচ্ছ, তো তুমি এই কন্টেন্টটা গুলায় খাওয়ায় দিলেও তোমরা নেয়ার মতো না, নিচ্ছ না। এটা আমার কথাটাতে একদমই খারাপ ভাবিও না, বিলিভ মি, এটাতে খারাপ ভাবিও না, এটা খারাপ ভাবার কিচ্ছু নাই, এটাই বাস্তবতা। আমি ওয়ান শট কয়েকটা বড় বড় টিচারের দেখলাম, তো তারা তাদের মতো করে করাই দিয়ে গেছে, বুঝাইছে কিনা আমি জানি না। অ্যাজ এ স্টুডেন্ট, আমি যদি স্টুডেন্ট হতাম আমি হয়তো বুঝতাম না, ওয়ান শট বলে কিছু নাই। ঠিক আছে, আমি একটা সৃজনশীল করাবো, সেই একটা সৃজনশীল তুমি বুঝছো কিনা সেটাই দেখাবো, আমি শেষ। আমার কথাগুলো, সত্যি কথা বলে আমার কথাগুলো একদমই মাইন্ডে নিও না, আমি কাউকে ছোট করে বলছি না। এখানে অবশ্যই অবশ্যই কিছু কোয়ালিটির দরকার আছে। ঠিক আছে, আমি বসে থাকতে পারছি না, আমি কথা আটকে গেছিল মাঝখানে। এটা আমি তোমাদের জন্য ডেডিকেট, আমি তো এখানে টাকাও চাই নাই, তাই না? ক্লাসটা করতে কি সমস্যা? আচ্ছা, এটা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে মনে হয়। আচ্ছা চলে আসো। বলা হয়েছে উদ্দীপকের বিক্রিয়ায় সাম্যাবস্থায় 20% বিক্রিয়ক বিয়োজিত হচ্ছে। আচ্ছা, না করলে তো জোর করে আর ক্লাস করানো যাবে না, এটা তোমাদের মানে পার্সোনাল ব্যাপার, সেই ক্ষেত্রে আমি আসলে কোনো ইনভলভমেন্ট চাচ্ছি না। তারপরে বললাম যে আসলে চাকচিক্যটা খুবই খারাপ হয়ে গেছে বর্তমান যুগে। 20% বিক্রিয়ক বিয়োজিত হচ্ছে, বিয়োজিত তার মানে এটা কি, বিয়োজনের পরিমাণটা, বিয়োজনের পরিমাণ,
বিয়োজনের পরিমাণ। বিয়োজনের পরিমাণ। আচ্ছা, খুব ভালো কথা। এ বি বিক্রিয়া করছে, এ থেকে বি হইছে প্লাস জেড প্লাস তাপ উৎপন্ন হয়েছে, কেপি এর মান দেয়া আছে 1। এখানে বলছে প্রয়োজনীয় চাপের মান নির্ণয় করো। দ্যাট মিন্স এখানে আমার চাপের মান নির্ণয় করতে হবে। দ্যাট মিন্স এখানে আমার পি এর মান, প্রয়োজনীয় চাপ যেটা আছে, প্রয়োজনীয় চাপের মান সেটা হচ্ছে পি এর মানটা নির্ণয় করব। এখানে আমি আবারও বলতেছি, এখানে আমি পি এর মানটা নির্ণয় করব। চাপের মান যেটা সেটা হচ্ছে পি। তো চাপের মানটা নির্ণয় করব, এটা হচ্ছে ইম্পর্টেন্ট যে প্রয়োজনীয় পদ্ধতিতে চাপের মানটা নির্ণয় করেন। হ্যাঁ, তো এখন দেখো উদ্দীপকের যে বিক্রিয়ায় বলা আছে, তো উদ্দীপকের বিক্রিয়া আমরা আগে পুরোটা লিখি। এ ভাঙে গেছে, ভাঙে যায়, বি হইছে, আবারও বলতেছি গ্যাসিয়াস সবগুলো থাকতে হবে, নাহলে তুমি কেপি এর মানটা বের করতে পারবা না। গ্যাসিয়াস প্লাস তাপ উৎপন্ন হয়েছে, আই ডোন্ট কেয়ার এটা কি হয়েছে না হয়েছে। কেপি এর মান হচ্ছে 1 অ্যাটমসফিয়ার বলা আছে, কেপি এর মান বলা আছে, আবারও বলতেছি কেপি এর মান বলা আছে। আচ্ছা, সো এইখানে যদি টি ইকুয়াল টু 0 সময় প্রাথমিক অবস্থায় যদি আমরা দেখি, সেটা হচ্ছে প্রাথমিক অবস্থায়, যেহেতু এখানে কোনো ঘনমাত্রা দেয়া নাই, সেই কিন্তু আমরা সি ধরলাম না, 1 ধরেই করতে পারি। এটা 0, এটা 0। আর সাম্যাবস্থায় টি ইকুয়াল টু 1 মাইনাস অফ এক্স, এটা 1 মাইনাস অফ এক্স, সরি 1 মাইনাস অফ এক্স, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স। এক্স পরিমাণ ভাঙছে, এখানে এক্স পরিমাণ গড়ছে, এখানে এক্স পরিমাণ গড়ে গেছে। তাহলে যেহেতু আমার এইখানে কেপি এর মান দেয়া আছে, তার মানে আমার এখানে কি কেপি বের করতে গেলে আমার কি লাগবে? মোট মোল সংখ্যা। ঠিক আছে, তাহলে মোট মোল সংখ্যা কিভাবে বের করবা? 1 মাইনাস অফ এক্স প্লাস এক্স প্লাস এক্স, তার মানে এখানে টোটাল আসতেছে 1 প্লাস এক্স। আচ্ছা, এখন চলে আসো এই এর ক্ষেত্রে এর আংশিক চাপ পি অফ এ, এর আংশিক চাপ কি? পি অফ এ। পি অফ এ ইকুয়াল টু কি? নিজের মোল সংখ্যা 1 মাইনাস অফ এক্স বাই মোট মোল সংখ্যা 1 প্লাস অফ এক্স। এটা হচ্ছে আংশিক চাপ ইন্টু কত? মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। মোট চাপ হচ্ছে পি। আংশিক চাপ মানে কি? মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। তাহলে পি অফ বি কত আসবে? পি অফ বি আসবে হচ্ছে এক্স 1 প্লাস অফ এক্স ইন্টু হচ্ছে পি। পি অফ সি যেটা আসবে এক্স 1 প্লাস অফ এক্স ইন্টু হচ্ছে পি। তার মানে এখান থেকে আমি তিনটাই বের করে ফেলতে পারলাম। কথাটা বুঝছো? তিনটাই বের করে ফেলতে পারলাম। এখানে এক্স এর পরিমাণ আমার জানা, যাই হোক আমি এখন এক্স এর পরিমাণ নিয়ে বদার না। আমি এরপরে স্টেপে চলে যাই যে ভাইয়া এরপরে কি করব। দেখেন, এরপরে আমি পি এর মান, এরপরে আমি কেপি বের করি। ভরক্রিয়া সূত্র অনুপাতে কেপি ইকুয়াল টু কত? উপরে কি থাকে? উৎপাদ থাকে। ভরক্রিয়া সূত্র অনুপাতে এটা করে গুলবার্গ এবং পি ভাগে, এরা এই ভরক্রিয়া সূত্রটা আবিষ্কার করছিল। তোমরা মনে রাখো কি, উপরে উৎপাদ নিচে কি বিক্রিয়ক। এটা কোথা থেকে আসছে? এটা হচ্ছে ভরক্রিয়া সূত্র অনুপাতে আসছে। তাহলে উপরে উৎপাদ কত আসে? খুব ঠান্ডা মাথায় বুঝো। উপরে উৎপাদ পি অফ বি ইন্টু হচ্ছে পি অফ জেড। আচ্ছা, সি দিছি, এটা পি অফ জেড হবে, এটা পি অফ জেড দাও, ডিভাইডেড বাই নিচে হবে পি অফ এ। আচ্ছা, তাহলে এখন পি অফ বি কত আসছে ভাইয়া? পি অফ বি এর মান হচ্ছে এই যে এটা এক্স ডিভাইডেড বাই 1 প্লাস অফ এক্স ইন্টু হচ্ছে পি ইন্টু হচ্ছে এক্স ডিভাইডেড 1 প্লাস অফ এক্স ইন্টু হচ্ছে পি। আর এই পি অফ এ এর মান হচ্ছে 1 মাইনাস অফ এক্স ডিভাইডেড বাই 1 প্লাস অফ এক্স। কথাটা বুঝছো? এখন তুমি যদি ক্লিয়ার করো এটা ব্যাপারটা, তাহলে দেখো ক্লিয়ার করলে ব্যাপারটা একটু দেখতে পারো যে এখানে এক্স 1 প্লাস অফ এক্স, ঠিক আছে, এটা এখন গুণ করো, তাহলে কত আসে? এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস অফ এক্স হোল স্কোয়ার ইন্টু হচ্ছে পি স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস অফ এক্স ডিভাইডেড বাই 1 প্লাস অফ এক্স। তাহলে এটা কাটা যাবে। খুব ঠান্ডা মাথায় বুঝো, এটা যদি কাটা যায় তার মানে কি থাকে ওইখানে? এখানে থাকে হচ্ছে এক্স স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার, আর এখানকার পি আর এখানকার পি কাটা, এখানেও একটা পি ছিল, এই পি কাটে শুধু পি থাকে, তার মানে ইন্টু হচ্ছে পি। কথা বুঝতে পারছো? ইন্টু হচ্ছে পি। তো এখন দেখো এক্স এর মান কত? বিয়োজনের পরিমাণ দেয়া আছে 20%। 20% মানে কত? 20% মানে হচ্ছে 0.2। 20% মানে কত? 0.2। তার মানে এখানে এক্স এর মান কত আছে? 0.2 স্কোয়ার
ইনটু হচ্ছে পি এর মান আমি জানি না, পি এর মান বের করব যেহেতু একটু দাঁড়াও, এখানে যেহেতু কেপি এর মান আছে, দেখেন এটা হচ্ছে কেপি ইজ ইকুয়াল টু হচ্ছে 0.2 স্কয়ার ইন্টু পি ডিভাইডেড বাই হচ্ছে 1 মাইনাস 0.2 স্কয়ার। দেন ক্যালকুলেশন তুমি করো, ক্যালকুলেশন করলে পি এর মান পাবা, একটু বুঝো, ক্যালকুলেশন করলে তুমি পি এর মানটা পাবা হচ্ছে 24 এটিএম, 24 অ্যাটমসফিয়ার পাবা হচ্ছে পি এর মানটা। ক্লিয়ার? তাহলে এইখানে বলছে 20% যদি বিয়োজিত হয় তাহলে পি এর মান কত ভাইয়া? পি এর মানটা হবে 24 অ্যাটমসফিয়ার। এটা পড়বা, ঠিক আছে? এটা কিভাবে হচ্ছে বুঝতে পারতেছো যে প্রয়োজনীয় চাপটার পরিমাণটা কিভাবে বের করতেছে? যেহেতু কেপি এর মান দেয়া আছে, কেপি এর মান কত দেয়া আছে? কেপি এর মান 1 দেয়া আছে, দেন ক্যালকুলেশন করলে তুমি পাবা পি এর মান 24 অ্যাটমসফিয়ার। ক্লিয়ার? বুঝতে পারছো? বুঝতে পারিছো বাচ্চারা? আশা করি বুঝতে পারছো। এখন চলে আসো পরের প্রশ্নে। কি বলছে? উদ্দীপকের বিক্রিয়াটি অধিক পরিমাণে প্রাপ্তির জন্য কি কি পদক্ষেপ যুক্তিযুক্ত হবে? আচ্ছা, এই যে পদক্ষেপ সেটা হচ্ছে লা শাতলিয়ার নীতি অনুসারে, লা শাতলিয়ার নীতি অনুসারে। তাহলে লা শাতলিয়ার নীতি অনুযায়ী এই পদক্ষেপটা নিতে হবে, ঠিক আছে? যে কি কি পদক্ষেপ নিব আমরা। আচ্ছা, খুব ভালো কথা। এখানে প্রথমেই আমরা দেখি যে এই বিক্রিয়াটা কি। প্লাস তাপ উৎপন্ন হয়েছে, প্লাস তাপ উৎপন্ন হয়েছে, দ্যাট মিনস এটা কি? তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপন্ন হয়েছে, দ্যাট মিনস এটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া। আচ্ছা, এখানে লা শাতলির নীতি অনুসারে, লা শাতলিয়ার নীতি অনুসারে তাপ উৎপাদী বিক্রিয়ায় যদি তাপমাত্রা বাড়াও, তাপ উৎপাদী বিক্রিয়ায় যদি তাপমাত্রা বাড়াও, বিক্রিয়া উল্টো দিকে যাবে, উল্টো দিকে যাবে, তার মানে উল্টো দিকে যাবে। ঠিক আছে? তার মানে বিক্রিয়ার রেটটা কি হয়ে যাবে? তাপ উৎপাদী বিক্রিয়ায় যদি তাপমাত্রাটা বাড়াও তাহলে তোমার উৎপাদ কমে যাবে, উল্টো দিকে যাবে, তার মানে কি হবে? উৎপাদ কমবে, উৎপাদ কমবে। আচ্ছা ভাইয়া, এটা কিভাবে ব্যাখ্যা করা যায়? এটা হচ্ছে ব্যাখ্যা করা যায় হচ্ছে ভ্যান হবে সমীকরণ দিয়ে। কিভাবে ব্যাখ্যা করতে পারবা? ভ্যান হবে সমীকরণ দিয়ে ব্যাখ্যা করতে পারবা। আমি একটু দেখাই দেই। দেখো, ভ্যান হবে সমীকরণ দিয়ে ব্যাখ্যা করতে পারবা, খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। এটা হচ্ছে লগ কেপি আর এটা হচ্ছে টি, 1/t, সরি 1/t। আচ্ছা, লা শাতলির নীতি অনুসারে যখন দেখতে পাবা যে তাপ উৎপাদী বিক্রিয়া যখন হচ্ছে, তার মানে কি এই গ্রাফটা হবে এরকম। আমি আবারও বলতেছি, এই গ্রাফটা হবে ঠিক এরকম টাইপের, ভ্যান হবে সমীকরণ মতে। এখন এই গ্রাফ থেকে তুমি বুঝতে পারতেছো, গ্রাফ থেকে বুঝতে পারতেছো এই ভ্যান হবে সমীকরণটা আমি একটু লিখে দেই। ভ্যান হবে সমীকরণটা হচ্ছে লগ কেপি ইজ ইকুয়াল টু মাইনাস ডেল এইচ ডিভাইডেড বাই 2.303 RT। এটা হচ্ছে ভ্যান হবে সমীকরণ মতে, খুব ঠান্ডা মাথায় বুঝো। এখন এই ভ্যান হবে সমীকরণ মতে তুমি দেখতে পাচ্ছ যে তাপ উৎপাদী বিক্রিয়ায় ডেল এইচ ঋণাত্মক হয়, লগ কেপি এর গ্রাফটা হচ্ছে এরকম। ডেল এইচটা ঋণাত্মক, দ্যাটস ওয়াই লগ কেপি এর গ্রাফটা হচ্ছে ঠিক এরকম। এখানে তাপমাত্রা হ্রাস করলে, এই দেখো তাপমাত্রাটা যদি কমাও, তাপমাত্রাটা যদি কমাও
কেপি এর মানটা বৃদ্ধি পাচ্ছে, এই যে কেপি এর মানটা বৃদ্ধি পাচ্ছে, তাপমাত্রা কমাচ্ছ কেপি এর মানটা বাড়বে, এই যে তাপমাত্রা কমাচ্ছ কেপি এর মানটা বাড়বে। তো এই জায়গাটাতে এই সমীকরণ মতে তোমার তাপমাত্রা কমালে কেপি এর মানটা বাড়বে, তাপমাত্রা কমালে কেপি বাড়বে, তাপমাত্রা কমালে কেপি বাড়বে, কেপি যদি বাড়ে তাহলে উৎপাদ বাড়বে, উৎপাদ বাড়বে। তাই এখানে বলতে পারো যে তাপমাত্রা যদি কমাই তাহলে বিক্রিয়া ডান দিকে যাবে বা উৎপাদ বাড়বে। তাহলে কি বলতে পারো, তাপমাত্রা কমালে বিক্রিয়া কোন দিকে যাবে, বিক্রিয়া যাবে হচ্ছে বিক্রিয়া ডান দিকে যাবে, ডান দিকে যাবে। বিক্রিয়া ডান দিকে যাবে মানে কি হবে, উৎপাদ বাড়বে, উৎপাদ বাড়বে। এটা গেল হচ্ছে আমার তাপমাত্রার প্রভাব। এখন চলে আসি ভাইয়া, তাপমাত্রার প্রভাব তো দেখাইলেন, এখন চলে আসেন যে এই জায়গাটাতে আমার চাপের প্রভাবটা দেখি। দেখেন এখানে 1 মোল আছে, এখানে 1 মোল আছে, এখানেও 1 মোল আছে। আচ্ছা, এইখানে উৎপাদের মোট চাপ মোট মোল সংখ্যা 1, বিক্রিয়কের মোট মোল সংখ্যা 1, উৎপাদের মোট মোল সংখ্যা 2, তার মানে নিজে নিজেই চাপটা বাড়তেছে। এখানেও ওই সেম হবে, যদি আমি চাপটা বাড়াই, চাপ বাড়ালে বিক্রিয়া উল্টো দিকে যাবে। দেখো চাপ বাড়ালে বিক্রিয়া উল্টো দিকে যাবে, কি লিখতেছে না যে কেন আল্লাহ জানে। বিক্রিয়া উল্টো দিকে যাবে, উল্টো দিকে যাবে। আর চাপটা যদি কমাও, চাপ কমালে বিক্রিয়া সামনে যাবে, মানে উৎপাদ বাড়বে। ঠিক আছে, বিক্রিয়া সামনের দিকে যাবে, তার মানে উৎপাদ বাড়বে। এটা গেল হচ্ছে আমার তাপমাত্রার প্রভাব এবং আমার গেল হচ্ছে চাপের প্রভাব। এখন চলে আসি যে ভাইয়া ঘনমাত্রার প্রভাবটা দেখাবো না? হ্যাঁ ভাইয়া, ঘনমাত্রার প্রভাবটা দেখাবো। সাম্যাবস্থায় বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করলে সাম্যাবস্থা সামনের দিকে এগিয়ে যায়। আবারও বলি, যদি তুমি এই জায়গায় ঘনমাত্রার প্রভাবটা আমি একটু এই জায়গায় লিখি, ঘনমাত্রার প্রভাব যদি আসো, যদি তুমি বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াও, যদি তুমি বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াও, বিক্রিয়কের ঘনমাত্রা যদি বাড়াও, সেই ক্ষেত্রে কি হবে খুবই বুঝো, বিক্রিয়কের ঘনমাত্রা যদি বাড়াও সেই ক্ষেত্রে বিক্রিয়া সামনের দিকে যাবে। বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ালে সামনের দিকে যাবে, সামনে যাবে। আচ্ছা, লিখতেছে না, তাহলে বুঝতে পারতেছো যে বিক্রিয়কের যদি ঘনমাত্রা, যদি এই পাশে বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াও তাহলে উৎপাদ বাড়বে, তার মানে অবশ্যই বিক্রিয়া সামনের দিকে এগিয়ে যাবে। আমার কথাটা ক্লিয়ার হয়েছে? কথাগুলা ক্লিয়ার হয়েছে? আমি কিন্তু যা বলতেছি এগুলা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এটা লাসাতলের নীতি অনুসারে প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট। এখানে তুমি শুধুমাত্র যদি আমার ক্লাসগুলো করো, আমি তোমাকে এতটুকু বলতে পারি যে তোমার সৃজনশীলে সমস্যা হবে না, বেসিকটাও ক্লিয়ার হয়ে যাবে। লাসাতলের নীতি এটাই যে যা হয় তাই যদি করা হয় বিক্রিয়া উল্টো দিকে যাবে, যা হয় তাই যদি করা হয় বিক্রিয়া উল্টো দিকে যাবে, যা হয় তার বিপরীত করা হলে বিক্রিয়া সামনের দিকে যাবে। কথা বুঝাইতে পারছি? যা হয় তা যদি করা হয় বিক্রিয়া কোন দিকে যাবে, উল্টো দিকে যাবে, আর যা হয় তার বিপরীত করা হলে বিক্রিয়া সামনের দিকে যাবে। ক্লিয়ার? তোমরা খুব খারাপ করতেছো, মনটা খারাপ হয়ে গেল, তোমরা ক্লাস করো না, মনটা খারাপ হয়ে যাচ্ছে আমার। আচ্ছা, লাস্ট প্রশ্ন, আমরা আজকে 3টা প্রশ্নই দেখবো, বেশি দেখবো না। এটাও 3-4টা ক্লাস লাগবে, হ্যাঁ 3টা ক্লাস লাগবে। আসলে বসে থাকতে খুব কষ্ট হয়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই আর কি চলে আসো। এখানে বলছে যে 1 নং পাত্রে বিদ্যমান, কথা বুঝো, 1 নং পাত্রে বিদ্যমান যে দ্রবটা আছে তার বিয়োজনের মাত্রা বের করতে বলছে। এখানে পরিমাণ বের করতে বলে নাই, বিয়োজনের মাত্রা বের করতে বলছে।
খুব ভালো মতো বুঝবা। বিয়োজনের পরিমাণ আর বিয়োজনের মাত্রা নিয়ে আমি একটা ক্লাস দিয়ে দিব, দেখিও। আচ্ছা, বিয়োজনের মাত্রা বের করতে বলছে। তো এখন দেখো, তো আমরা এখানে কি কি দেয়া আছে, 1 নং পাত্রে দ্রবের বিয়োজনের মাত্রা বের করতে বলছে। দ্যাট মিনস এখানে দেয়া আছে পিকে দেয়া আছে, তার মানে কে এর মানটা আমরা এখান থেকে বের করে নিতে পারবো। পিকে ইজ ইকুয়াল টু কত, পিকে ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস লগ কে এ, ঠিক আছে। আচ্ছা, এখন বোঝার চেষ্টা করো, এখানে পিকে দেয়া আছে, এখানে ভলিউম দেয়া আছে, ভি এর মান দেয়া আছে, আর এখানে আমার দেয়া আছে হচ্ছে কনসেন্ট্রেশন, মানে সি এর মানটা দেয়া আছে। খুবই ভালো কথা। তো প্রথমে বিয়োজন মাত্রাটা যেহেতু বের করতে হবে, এবং এটা উইক অ্যাসিড, বুঝতেই পারতেছো, উইক অ্যাসিড থাকলে আমাদের এটা অসওয়ার্ডের লঘুকরণ সূত্র অনুযায়ী করতে হবে। তো প্রথমেই চলে আসি, এইচ সি ডাবল ও এইচ, এইটা ভেঙে গেলে, এটা যেহেতু পুরাটাই ভাঙবে না সেই ক্ষেত্রে আমরা উভমুখী চিহ্ন দিছি। এটা হচ্ছে আসবে হচ্ছে এইচ সি ডাবল ও মাইনাস প্লাস হচ্ছে এইচ প্লাস, এটা আমরা দেখছি। তো এইটা হচ্ছে টি ইকুয়াল টু 0 সময়, মানে ইনিশিয়াল টাইমে এর ঘনমাত্রা ছিল সি। কেন সি 1 ধরি নাই, কারণ এখানে কনসেন্ট্রেশন দেয়া আছে। এটা হচ্ছে 0, এটা হচ্ছে 0। আর সাম্যাবস্থায় টি ইকুয়াল টু টি, সি মাইনাস অফ সি আলফা, এখানে হচ্ছে আলফা সি বা সি আলফা যেটাই লেখো না কেন, এটাও আলফা সি হচ্ছে। এই আলফাটা হচ্ছে কি আমার, এই আলফাটাই হচ্ছে আমার বিয়োজন মাত্রা। আবারও বলি, এই আলফাটাই হচ্ছে বিয়োজন মাত্রা। আচ্ছা, এখন চলে আসো, এখানে যদি আমি সিটা কমন নেই তাহলে হচ্ছে 1 মাইনাস অফ আলফা আসবে, এখানে আলফা সি আসবে, এখানেও আলফা সি আসবে। খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। তার মানে এই জায়গাটাতে যদি আমরা কে এর হিসাবটা করি, কে এ ইজ ইকুয়াল টু, তার মানে এটা উপরে কি হবে, উৎপাদ, নিচে হবে বিক্রিয়ক। কি বললাম, উপরে উৎপাদ নিচে বিক্রিয়ক। কার সূত্র মতে, কার সূত্র মতে, ভর ক্রিয়া সূত্র মতে, ঠিক আছে। তাহলে উপরে কি হবে, এইচ সি ডাবল ও মাইনাস, আর এখানে হচ্ছে এইচ প্লাস, আর এইখানে হচ্ছে এইচ সি ডাবল ও এইচ, এইটা আসবে। খুবই মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো, খুবই মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। তোমরা একদমই দেখতেছো না, আমার এটা খুব মনটা খারাপ হয়ে যাচ্ছে। ক্লাসগুলো নেওয়া তাইলে কি বেকার হয়ে যাচ্ছে? আচ্ছা, এখন চলে আসো যে এইখানে আমরা কি করতে পারি, এখানে আমরা করতে পারি হচ্ছে আলফা স্কোয়ার সি স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে নিচে হচ্ছে কত, সি ইন্টু হচ্ছে 1 মাইনাস অফ আলফা। আমরা এর আগেও জানি যে আলফাটা খুব কম পরিমাণে হয়, দ্যাটস ওয়াই এটা আমরা লিখতে পারি আলফা স্কোয়ার সি স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 1 মাইনাস আলফা। 1 মাইনাস আলফা ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, 1 লিখতে পারি, নিচে সি লিখতে পারি, এটা কাটা গেল, দেন আমরা এখানে লিখতে পারি আলফা স্কোয়ার সি। এটা আমরা কে ইজ ইকুয়াল টু, এটা আমরা এর আগের ম্যাথেও দেখলাম। এখন আমার কে এর মানটা দেয়া নাই, এখানে আমার দেয়া আছে হচ্ছে পি কে এর মান, ঠিক আছে, পি কে এর মানটা দেয়া আছে। তার মানে আমি কি করতে পারি, পি কে ইজ ইকুয়াল টু কত, আমরা এখানে আলাদা করে আগে বের করে নেই, পি কে ইজ ইকুয়াল টু কত, এখানে একটু দেখে নাও, পি কে ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস লগ অফ কে এ। তাহলে এই জায়গা থেকে আমরা কে এর মানটা নির্ণয় করতে পারি 10 টু দি পাওয়ার মাইনাস অফ পি কে। দেন এখান থেকে একটা মান আসবে, এখান থেকে একটা ভ্যালু আসবে, 10 টু দি পাওয়ার মাইনাস পি কে এর ভ্যালুটা আসবে। সাপোজ মনে করো এই ভ্যালুটা হচ্ছে এক্স, এটা আমি আর করলাম না, এর ভ্যালুটা হচ্ছে এক্স, ক্যালকুলেটর নাই, এর ভ্যালুটা হচ্ছে এক্স, ঠিক আছে। তো এর ভ্যালুটা যদি এক্স হয় তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস কে এর মানটা আমরা বুঝতে পারতেছি। তার মানে আমার এখানে বের করতে বলছে আলফার মানটা, এই যে আলফার মানটা বের করতে বলছে। তো এইখান থেকে যদি আমরা এখানে আলফার মানটা বের করি, তার মানে আলফা ইজ ইকুয়াল টু রুট অফ হার কে এ ডিভাইডেড বাই সি। কে এর মান কি, 10 টু দি পাওয়ার মাইনাস পি কে, এটা তুমি বসাও, রুট অফ হার 10 টু দি পাওয়ার মাইনাস পি কে এর মান কত 3.8, 10 টু দি পাওয়ার মাইনাস 3.8 ডিভাইডেড বাই সি এর মান কত, কনসেন্ট্রেশন কত 0.1, দেন এখান থেকে আলফার মানটা বের হবে কত, বিয়োজন মাত্রাটা বের হবে হচ্ছে 0.03981। এখন এই যে বিয়োজন মাত্রাটা থাকে, বিয়োজন মাত্রাটা সবসময় দেখবা যে বিয়োজন যে মাত্রাটা আছে
এই বিয়োজন মাত্রা সবসময় পার্সেন্টেজে থাকে। বিয়োজন মাত্রা সবসময় পার্সেন্টেজে থাকবে। কিসে থাকবে? পার্সেন্টেজে। তার মানে এটা তুমি পার্সেন্টেজে 100 দিয়ে গুণ করো, 100 দিয়ে গুণ করলে আসবে হচ্ছে 3.98%। এখান থেকে তুমি আলফার মানটা বা বিয়োজন মাত্রাটা বের করে নিতে পারো। বুঝতে পারছো কিভাবে করতে হয়? তুমি হয় এটা করে নাও এখানে, না হয় এটা এখানে করতে পারো, কোনো সমস্যা নেই। এখান থেকে কে এর মানটা এখানে এটা সাইডে করে নাও, এটা সাইডে করে নিয়ে এটা বের করলে হিসাব হয়ে যাবে। বুঝতে পারছো আশা করি, ইনশাল্লাহ। আচ্ছা, এখানে বলা হয়েছে যে 1 এবং 2 নং মিশ্রিত পাত্রে, এখানে দেখো এই জায়গাটাতে আসলে কোনটা অ্যাসিড বাফার বা বেসিক বাফার এটা বের করার দরকার নেই, কারণ এখানে সল্ট দেয়া আছে আর এখানে তোমার হচ্ছে কি দেয়া আছে, এখানে সল্ট দেয়া আছে আর এই জায়গাটাতে আমার হচ্ছে অ্যাসিড দেয়া আছে। হ্যাঁ, পরের স্লাইডে যাচ্ছি আমি। তোমরা কেউ ক্লাসটা করলে না, ভালো। দেখো এখানে অ্যাসিড দেয়া আছে আর এই জায়গাটাতে আমার সল্ট দেয়া আছে, কথাগুলো বুঝবা। তো অ্যাসিড দেয়া আছে আর সল্ট দেয়া আছে যেহেতু, সেই ক্ষেত্রে এই জায়গাটাতে তুমি ডিরেক্টলি পিএইচ বের করতে পারো। পিএইচ ইজ ইকুয়াল টু পিকে প্লাস লগ লবণ বাই অম্ল। ঠিক আছে, এটা হচ্ছে ঘনমাত্রা, কিন্তু এখানে ঘনমাত্রা দেয়া আছে আবার কি দেয়া আছে, আয়তন দেয়া আছে। তার মানে এটা তোমাকে অ্যাব্রিভিয়েশন করতে হবে। পিএইচ ইজ ইকুয়াল টু পিকে প্লাস লগ অফ, আমরা কি জানি, এন ইকুয়াল টু হচ্ছে ভিএস, তার মানে এস ইজ ইকুয়াল টু হচ্ছে এন ডিভাইডেড বাই ভি। যেহেতু এগুলা দুইটারই যখন মিক্সচার করা হয় তখন একটা সেম আয়তনে থাকে, তার মানে কি থাকবে এখানে, এন অফ সল্ট ডিভাইডেড বাই ভি, এন অফ অ্যাসিড ডিভাইডেড বাই হচ্ছে ভি। দেন তুমি এখান থেকে এটা অ্যাব্রিভিয়েশন করো, পিএইচ ইজ ইকুয়াল টু পিকে প্লাস লগ এন অফ সল্ট ডিভাইডেড বাই এন অফ অ্যাসিড। এন মানে কি, ভিএস মোল সংখ্যা, তাহলে পিকে এ প্লাস লগ অফ ভিএস অফ সল্ট ডিভাইডেড বাই ভিএস অফ অ্যাসিড। ঠিক আছে, এইটা দিয়ে তুমি পিএইচটা এখান থেকে বের করে নিবা। এই পিএইচটা বের করতে পারবা এখান থেকে, এই যে এই মানটা বসাও। দেন এখান থেকে পিএইচ ইজ ইকুয়াল টু পিকে এর মান কত, 3.8 ডিরেক্টলি বলা আছে, 3.8 প্লাস লগ, খুবই ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। এখানে পিএইচ ইজ ইকুয়াল টু পিকে প্লাস লগ, তারপরে কি বলা আছে বলো দেখি। আমি কিন্তু এখানে কিউসি এর ম্যাথও করাবো, হ্যাঁ কিউসি এর ম্যাথও করাবো, দেখতেছি কতগুলো ম্যাথ আছে, অনেকগুলোই ম্যাথ আছে। যাই হোক, কেপিকেসি বেশি আসছে। তো এখন দেখো এখানে লগ ভি অফ এস অফ সল্ট, ভি অফ এস অফ সল্ট তাহলে কত, 50 ইন্টু, যেহেতু এটা মোল পার লিটার 10⁻³ করবো, মোল পার লিটার, এস এর মান আছে হচ্ছে 0.2 ডিভাইডেড বাই ভিএস হচ্ছে এখানে দেয়া আছে হচ্ছে 100 ইন্টু 10⁻³ ইন্টু হচ্ছে 0.1। ঠিক আছে, এই দুটো যখন মিক্সচার করছে, এটা কিন্তু মিক্সচারের ভলিউম, বাফারটা কি, এই দুটো মিক্সচার একই আয়তনে হচ্ছে এটা, কারণ দেখো এটা 50-50 আলটিমেটলি মিক্সচারের পর এটা 150-এ হচ্ছে। যাই হোক, এরপর চলে আসো, এইখান থেকে তুমি একটা পিএইচ এর মান পাবা, এখান থেকে তুমি একটা পিএইচ এর মান পাবা কনফার্ম, এখান থেকে একটা পিএইচ এর মান পাবা। ঠিক আছে, আচ্ছা, সো এই পিএইচ এর যে মানটা, ভ্যালুটা একটু বোঝার চেষ্টা করো। এই পিএইচ এর ভ্যালুটা তুমি এখানে বললা যে এই পিএইচ এর ভ্যালুটা এটা, আচ্ছা ভাই আমি এটা করব না, না এটা না করলেও কোনো আপত্তি নাই। তুমি এখানে কি করবা, সামান্য পরিমাণে অ্যাসিড অথবা ক্ষার যোগ করলে কি হয়, তুমি ডিরেক্টলি বাফারের ক্রিয়া কৌশল দেখাও, HCOOH, তার মানে এটা উভমুখী বিক্রিয়া হবে, H প্লাস প্লাস COO মাইনাস, আরেকটা হচ্ছে HCOON এর কনজুগেট সল্ট, এটা স্ট্রং হয়। এখানে যদি বলো যে ভাইয়া এখানে স্ট্রং, এটা একটা দিলা কেন, একটা দিলেন কেন, এটা একটা দিলাম বিকজ অফ এইটা হচ্ছে অনেক স্ট্রং মানে সাবস্টেন্স, এই স্ট্রং সাবস্টেন্সের জন্যই এখানে আমরা একমুখী চিহ্ন দিলাম, এটা পুরোটাই ভেঙে যাবে, এটা পুরোটাই ভেঙে যাবে। কথা বুঝতে পারছো, এটা কি করবে, পুরোটাই ভেঙে যাবে। আচ্ছা,
যদি তুমি OH দাও, OH মাইনাসটা কি করবে, এই অ্যাসিডের H প্লাসের সাথে গিয়ে সে পানি গঠন করবে। আর যদি তুমি H প্লাস দাও তো সে কি করবে, এই যে অ্যাসিডে এই সল্টের এই পার্টটার সাথে গিয়ে HCOOH আবার তৈরি করবে এবং এটা অবিয়োজিত অবস্থায় থাকবে, অবিয়োজিত অবস্থায় থাকবে। যদি অবিয়োজিত অবস্থায় থাকে, কথা বুঝো, যদি অবিয়োজিত অবস্থায় থাকে তার মানে কি এইটা ভেঙে যাচ্ছে না, এই ভাঙাটার যে ঘাটতিটা সেই ঘাটতিটা পূরণ করতেছে এটা। তার মানে আলটিমেটলি পানি উৎপন্ন করতেছে, এটা তো পিএইচে কোনো ভূমিকা রাখছে না। আলটিমেটলি এই যে সলিউশনটা আছে, এই সলিউশনটার মানে তুমি অ্যাসিড দাও অথবা বেস দাও, এই সলিউশনটার পিএইচটা এই যে এইখানে যে পিএইচটা থাকতেছে এটার মতোই থাকবে, অল্প একটু কম বেশ হতে পারে, অল্প একটু কম বেশ হতে পারে, বাট খুব বেশি কম বেশ হবে না। কথা বুঝতে পারছো? খুব বেশি কম বেশ হবে না। দ্বিমুখী চিহ্ন দিলে কি ভুল হবে? ভুলের সম্ভাবনা কম, তবে এইটা যেটা হচ্ছে হয় যে উইক অ্যাসিডের কনজুগেট যে সল্টটা হয় সেটা সাধারণত স্ট্রং হয়, সেই স্ট্রংটা সাধারণত ভেঙে যায় পুরাটা। যখনই দেখবা যে স্ট্রং সল্ট আকারে থাকে ভাই, তখনই দেখবা এটা পুরাটাই কি হয়, ভেঙে যায়। দ্যাটস ওয়াই এটা একমুখী চিহ্ন দেওয়া হয়, বুঝতে পারছো? একমুখী চিহ্ন দেওয়া হয়। 80% বইয়েই দেখবা এটা একমুখী চিহ্ন দেয়া, 80% বইয়ে, সেটা তুমি ইন্ডিয়ান রাইটারের বই বলো, তারপরে হচ্ছে যে কোনো বই বলতে এটা একমুখী চিহ্নই দেয়। দ্বিমুখী চিহ্ন দিলে কাটবে না, বাট দ্বিমুখী চিহ্ন দেয়াটা ভুল, মানে ভুল ডিসিশন। যেমন আমরা যেমন জিএম কিন্তু গ্রামের একক না, গ্রামের ইউনিট হচ্ছে গ্রাম, শুধুমাত্র জিএম লিখলে ভুল কেউ ধরে না, কিন্তু জিএম কিন্তু আলটিমেটলি কোনো ইউনিট না গ্রামের, গ্রামের ইউনিট হচ্ছে শুধু জি, ঠিক আছে, শুধু জি। তুমি মিলিগ্রাম তাহলে MGM লিখো, মিলিগ্রাম লিখলে MGM লিখো, সেটা তো হবে না, তাই না? এটা কাইন্ড অফ দিস। দেখবা যে যেমন উদ্ভাসের বইয়ে, আমি নাম ধরেই বলতেছি, উদ্ভাসের বইয়ে এইটা কোনো জায়গায় একমুখী দিছে, কোনো জায়গায় দুইমুখী দিছে। যেমন এই এই যে কোশ্চিনটাও জানিস, এটা তো উদ্ভাসের বই থেকে নিছি। কোনো জায়গায় দেখবা একমুখী দিছে, কোনো জায়গায় উভমুখী দিছে। কথাটা বুঝছো? দ্যাটস ওয়াই এই জিনিসটা একমুখী চিহ্ন দিয়েই করবা। স্ট্রং জিনিসটা ভেঙে যায়, পুরোটা স্ট্রং জিনিসটা ভেঙে যায়, দ্যাটস ওয়াই আমরা একমুখী দিচ্ছি, ঠিক আছে? আর বলতে পারো যে ভাইয়া এই ম্যাথটা কি করে দেখাইতেই হবে? হ্যাঁ, এই ম্যাথটা তুমি করে দেখাতে পারো, যদি তুমি চাও করে দেখাতে পারো, কিন্তু যদি তুমি না চাও, কথা বুঝো, যদি তুমি না চাও যে ভাইয়া এই ম্যাথটা আমি করবো না, তাহলে কোনো আপত্তি নাই। জাস্ট এখানে বলবা যে পিএইচটা যদি বের করতে চাও, তাহলে বলবা যে এই পিএইচটার খুবই কম চেঞ্জ হয়, খুবই কম, যেটা আমরা ধরি না সাধারণত, ঠিক আছে? বাফার দ্রবণে যদি সামান্য পরিমাণ অ্যাসিড বেস চেঞ্জ হয়, এটা যদি 4 থাকে, 4 যদি পিএইচ হয়, সেই ক্ষেত্রে পিএইচ হবে 3.98 বা 3.96, এই টাইপের। এইগুলা খুবই চেঞ্জ, মানে এই চেঞ্জটা খুবই নেগোশিয়েবল, খুবই, এটা আমরা একদমই ধরি না। কথা বুঝতে পারছো? তো এই জিনিসটা আমরা এইভাবেই করব। আশা করি আমরা বুঝতে পারছি কিভাবে করতে হয়।